আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব লিবিয়া গাদ্দাফিরকে নিয়ে। গাদ্দাফির আসলে কেমন শাসক ছিলেন এবং তাকে হত্যা করা হয় ২০১১ সালে। এটা নিশ্চয়ই আমরা সবাই জানি। আবার হয়তো আমরা অনেকে ভুলে গেছি। তবে আসলে তাকে কেন হত্যা করা হয় এবং উনার শাসক ব্যবস্থা কেমন ছিল, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে অনেকেরই বিভিন্ন ধরনের মত প্রকাশ করছে। আসলেই সঠিক ইতিহাসটা জানা দরকার। সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে দেখা যাক, নিজ দেশের অনেক প্রজার কাছে তিনি ভালোবাসার রাজা ছিলেন, আর পশ্চিমাদের চোখে ছিলেন একনায়ক। ৪২ বছর ক্ষমতায় থাকার পর টলে যায় তার মসনদ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমর্থপুষ্ট বিরোধী একটি গোষ্ঠীর হাতে আটক হন তিনি। ২০১১ সালে ২০ অক্টোবর হত্যা করা হয় তাকে। বলছিল লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির কথা। গাদ্দাফি আরব বিশ্ব ও আফ্রিকায় ছিলেন বেশ জনপ্রিয়, আর স্বাভাবিকভাবেই পশ্চিমাদের চক্ষুশূল। ১৯৬৯ সালে সামরিক এক অভ্যুত্থানে লিবিয়ার মসনদে বসেন তিনি। লিবিয়ার রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ক্ষমতা এসেছিলেন গাদ্দাফি। তখন লিবিয়ার বাদশাহ ছিলেন সাইয়্যিদ মোহাম্মদ ইদ্রিস বিন মোহাম্মদ আল মাহাদি। গাদ্দাফির নেতৃত্বে সামরিক দলের অভ্যুত্থানে ইদ্রিসের পতন হয়। গাদ্দাফির ৪২ বছরের শাসনামলে তাকে ঘিরে রয়েছে সমালোচনা, ভালোবাসা, আক্ষেপ, ঘৃণা। কিভাবে তাকে হত্যা করা হয়, কেমন ছিল তার শাসন ব্যবস্থা, গাদ্দাফির পতন ঘটিয়ে পশ্চিমা বিশ্ব কী চেয়েছিল, লিবিয়া কী পেল, এমন অনেক প্রশ্ন রয়েছে আজও। কিছু প্রশ্নের উত্তর মিলেছে, কিছু মিলেনি। এসব প্রশ্নের উত্তর মেলাতে ফিরে যাওয়া হোক গাদ্দাফির যুগে। যেমন ধরেন, গাদ্দাফি ছিলেন সুদর্শন ও ক্যারিসমেটিক তরুণ এক সেনা কর্মকর্তা। মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের ভক্ত ছিলেন তিনি। ১৯৫৬ সালে ইসরায়েল বিরোধী অবস্থান নেন। ১৯৬৯ সালে ১ সেপ্টেম্বর সেনাবাহিনীর একটি দলকে সঙ্গে নিয়ে অভ্যুত্থান ঘটান। ওই সময় বাদশাহ ইদ্রিস তুরস্কে ছিলেন। রাষ্ট্র ক্ষমতা দেখভালের দায়িত্ব ছিলেন বাদশার ভাইপো যুবরাজ সাইদ হাসান ওর রিদা আল মাহিদি। এই সুযোগেই কাজে লাগান গাদ্দাফি। রিদা আল মাহিদিকে গৃহবন্দী করে ক্ষমতা দখল করে নেন গাদ্দাফি। এভাবে তার নেতৃত্বে লিবিয়া রাজতন্ত্র মুক্ত হয়। নাসেরের ভক্ত গাদ্দাফি অভ্যুত্থানের পর নিজেকে ক্যাপ্টেন থেকে কর্নেল পদে উন্নীত করেন। এবং কেমন ছিল গাদ্দাফির শাসন? গাদ্দাফির শাসনের ৪ দশকে লিবিয়াবাসী কি সুখী ছিল? এর উত্তরে আসেন নানান মত। স্বৈরা শাসক গাদ্দাফির বিরুদ্ধে দমন নিপীড়ন সহ অভিযোগের পাল্লা কম ভারী ছিল না। তবে এ কথাও সত্যি, তার আমলে লিবিয়ায় স্থিতিশীল ছিল। আফ্রিকা তো বটেই, এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের কাছে লিবিয়া ছিল লোভনীয় কর্মক্ষেত্র, এবং দেশটিতে গিয়ে তারা বিপুল অর্থ আয় করেছে এবং জীবনের মানের উন্নয়ন করেছেন। অনেকেই দারিদ্র দুষ্টচক্র থেকে এড়িয়ে এসেছেন। গাদ্দাফি দেশের তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছিলেন। তার সময়ে লিবিয়া অনেক বেশি তেল সমৃদ্ধ দেশে পরিণত হয়। প্রায় ৫০,০০০ সৈন্য নিয়ে লিবিয়া ১১টি সীমান্ত এলাকায় ৪টি জোনে ভাগ করে নিয়ন্ত্রণে রেখেছিলেন। তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় দেশকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করার কাজ করেছিলেন। দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেলেও গাদ্দাফি ছিলেন একনায়ক, এবং ৪২ বছরের শাসনে তিনি দিন দিন হয়ে উঠেছিলেন স্বৈরা শাসক। জনগণ লিবিয়া পরিচালনা করে এমন স্লোগান দিলেও গাদ্দাফির সময়ে জনগণের কথা বলার স্বাধীনতা ছিল না। বিরোধী মতকে দমন পীড়ন করতেন তিনি। কয়েক দশকের শাসনামলে শত শত নারীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে গাদ্দাফির বিরুদ্ধে। ত্রিপোলের প্রাসাদে অনেক নারীদেরকে আটকে রাখতেন তিনি। আর গাদ্দাফির নানা সব খেয়ালি ইচ্ছা পূরণ সাহায্যকারী কর্মকর্তারা দ্রুত পদোন্নতি পেয়ে যেতেন। অভিযোগ আছে, গাদ্দাফি অনেক বিচার কাজ করছেন প্রকাশ্যে ও গোপনে, হত্যা করেছেন অনেক মানুষ। ১৮৮৮ সালে স্কটল্যান্ডের লকারিতে প্যান প্যান অ্যাম এয়ারলাইন্সের একটি জাম্বো জেট বিমানে বোমা হামলা, ২৭০ জন নিহতের ঘটনায় গাদ্দাফি জড়িত থাকার অভিযোগ ওঠে, এবং এই ঘটনার পরিকল্পনা করার জন্য অভিযুক্ত হন লিবীয় গোয়েন্দা কর্মকর্তা। বহু বছর ধরে এই অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি, ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়। লিবিয়াকে পরে অবশ্যই ১৯৯৯ সালের লকার রবি বিমান হামলায় জড়িত সন্দেহভাজন দুজনকে হস্তান্তর করে গাদ্দাফি প্রশাসন। তবে গাদ্দাফির শাসনের ৪ দশকে লিবিয়া কি সুখী ছিল, এর উত্তরে আসে নানান মত স্বৈরা শাসক গাদ্দাফির বিষয়। তবে শুরু থেকে পশ্চিমা বিশ্বের চক্ষুশূল ছিলেন গাদ্দাফি।
তিনি চাইতেন আরব আধিপত্য এবং 1972 সালের ফেডারেশন অফ আরব রিপাবলিকস গঠনের মাধ্যমে আরব দেশগুলোর মধ্যে ঐক্য করতে চেয়েছিলেন তিনি, তবে এই উদ্যোগে সফল হয়নি। আজও উপত্যকা নিয়ে প্রতিবেশী দেশ চাঁদের সঙ্গে 70 দশকের যুদ্ধে জড়ায় লিবিয়া। গাদ্দাফি সব সময়ই ফিলিস্তিনের পক্ষে ছিলেন। ফিলিস্তিনি স্বাধীনতাকে সমর্থন দেওয়ার যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর রোষের শিকার হন তিনি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গাদ্দাফিকে মধ্যপ্রাচ্যের পাগলা কুকুর বলতেন। 1982 সালের মার্চে লিবিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। লিবিয়ার তেল শিল্পে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে 2004 সালে জর্জ ডব্লিউ বুশের সময় সম্পর্কের কিছুটা উন্নতি হয়। এই সময় লিবিয়ার উপর বাণিজ্যকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। 2009 সাল গাদ্দাফি আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। আফ্রিকার দেশের স্বার্থ নিয়ে জাতিসংঘ অধিবেশনে গাদ্দাফির ঝাঁঝালো বক্তব্য নীতিমালার অনুলিপি ছেড়ে ফেলা পশ্চিমাদের সঙ্গে সম্পর্কে আরও অবনতি ঘটায় এবং এইসবের অভাব পড়তে থাকে গাদ্দাফি নিজের সাম্রাজ্যে। 2010 সালের শুরুর দিকে বিশ্ব আন্দোলিত হয় আরব বসন্তের ঢেউয়ে। পরের বছরে ফেব্রুয়ারিতে তেউনিয়া মিশরের প্রতিবেশী দেশগুলোতে সরকারি বিরোধী বিক্ষোভ চলে। তেউনিসিয়ায় জাইন আল আবিদিন বিন আলী এই মিশরের হোসাইন মোবারক ক্ষমতাচ্যুত হন। এই সময় বেনগাজি শহরে ছড়িয়ে পড়ে গাদ্দাফি বিরোধী বিক্ষোভ এবং দমনে গাদ্দাফি বেছে নেন সহিংস উপায়। গোলা বারুদ যুদ্ধ বিমান দিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করেন। গাদ্দাফি সরকারের অনেক মন্ত্রী এই পদক্ষেপের প্রতিবাদ করেন। বিক্ষোভ যত জোরালো হতে থাকে পদত্যাগ করার জন্য গাদ্দাফির উপর পশ্চিমাদের চাপ ততই বাড়তে থাকে। গাদ্দাফিও তার বাহিনীর প্রতিরোধ শুরু করে। গৃহযুদ্ধ বাধার পরেই জাতিসংঘ গাদ্দাফি বিরোধী ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে এনটিসি সমর্থন দেওয়া শুরু করে। ইউরোপ ও আমেরিকার অনেক দেশ এতে মত যোগায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর সমর্থনে এনটিসি লিবিয়ায় আক্রমণ শুরু করে। এভাবে এনটিসি হয়ে উঠে লিবিয়ার অঘোষিত সরকার। 2011 সালের আগস্টে বিদ্রোহী বাহিনী ত্রিপোলিতে ঢুকে পড়ে। শহরের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নেয় তারা এবং 23 আগস্ট তারা ত্রিপোলিতে গাদ্দাফির সদর দপ্তর আল জাজিরা কমান্ড দখল করে। শুরু হয় গাদ্দাফির খোঁজ। গাদ্দাফি বাহিনী প্রতিরোধ চালাতে থাকে। রাজধানী ত্রিপোলাই পতনের পর সিরিয়ার 70 শহরে গাদ্দাফির অনুগত বাহিনী শেষ প্রতিরোধ গড়ে তোলেন এবং এই শহরেই নির্মমভাবে হত্যা করা হয় গাদ্দাফিকে। গাদ্দাফির হত্যার বর্ণনা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে এসেছে। পূর্ণাঙ্গপূর্ণ ও সুনির্দিষ্ট তথ্য না থাকলেও এটা বলা যায় 20 অক্টোবর স্থানীয় সময় সকাল 8:30টার দিকে শহর থেকে তিনি 4 কিলোমিটার পশ্চিমে ফ্রান্সের কয়েকটি বিমান গাদ্দাফির গাড়িবহরের উপর হামলা চালায়। এ সময় বিদ্রোহী সূত্রে বরাদ্দ দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবর বলা হয়েছে, ফ্রান্সের বিমান হামলায় গাড়িবহরে অত্যন্ত 15টি সশস্ত্র পিকআপ ট্রাক বিধ্বস্ত হয়। গাদ্দাফি সহ কয়েকজন বড় একটি পাইপের ভেতরে আশ্রয় নেন। বিদ্রোহীরা কামানের গোলা ছেড়ে পাইপের ভিতর থেকে গাদ্দাফিকে বের হয়ে আসার পর গুলি ছোড়া শুরু হয়। আল জাজিরার সে সময় এক ভিডিওতে দেখায় রক্তাক্ত গাদ্দাফিকে বিদ্রোহীরা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। পরে এনটিসির প্রধান মাহমুদ জিবরিল সাংবাদিকদের বলেন, বিদ্রোহী গাদ্দাফি বাহিনীর মধ্যে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে গাদ্দাফি নিহত হন। আল জাজিরার আরেকটি ভিডিওতে কর্নেল গাদ্দাফির মরদেহ মাটিতে টেনে নিতে দেখা যায় এবং গাদ্দাফির মরদেহ মাটিতে টেনে নিতে দেখা যায়। এমনও বলা হয় এক সময় লৌহমানব গাদ্দাফির মরদেহ সেখানকার বিপণী বিতানের সামনে ঝুলিয়ে রাখা হয় এবং গাদ্দাফির পতন হলো পশ্চিমাদের চাওয়া পূর্ণ হয়েছিল। তবে গাদ্দাফির হত্যার পর এক দশকেও লিবিয়ার কাঙ্ক্ষিত শান্তি গণতন্ত্র ফিরেনি এবং বেড়ে যায় অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীন। লিবিয়ার সমৃদ্ধ অর্থনীতি এবং অনেকটাই বেহাল দশায় পড়ে যায়। গাদ্দাফি পরবর্তী এক দশকের ক্ষমতার কেন্দ্র যাওয়ার লড়াইয়ে নেমেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, ধ্বংস করেছে অবকাঠামো। এই অস্থিতিশীল পরিস্থিতিতে জ্বালানি তেল সমুদ্র লিবিয়ার অর্থনীতি ধরে ধীরে ধীরে পতনের দিকে গেছে। পশ্চিমাদের মহাভঙ্গের পর লিবিয়ার শান্তি ফেরাতে উদ্যোগ নেয় জাতিসংঘ। অবশেষে 2020 সালের অক্টোবরে সফলতা মিলে অস্ত্রবিরতির মধ্যে দিয়ে দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত থামে, খুলে যায় শান্তির আলোচনার পর। জাতিসংঘ 21 সালের লিবিয়ার গঠন করা হয় ঐক্যর সরকার। 2021 সালের লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট হন মোহাম্মদ ইউনুস আল মেনফি। গাদ্দাফিকে হত্যার এক দশকের পরে এসেও লিবিয়ার অনেক মানুষ গাদ্দাফি ও তার শাসনামলের কথা মনে রেখেছেন। দেশটির বনি ওয়ালিদ শহরের প্রবেশের মুখে তার একটি বিশাল প্রতিকৃতি রয়েছে। সেখানকার ওয়ারফারা সম্প্রদায়ের মানুষ গাদ্দাফি ও তার পরিবারকে মনে রেখেছেন। 2021 সালের প্রকাশিত এফপিআর এক খবরে সেখানকার বাসিন্দা মোহাম্মদ দাইরিকিতে বলতে শোনা যায়, গাদ্দাফি আমাদের হৃদয়ে রয়েছেন, আমরা সবসময় তার দেখানো পথেই চলব। আসল মূল কথা হলো
যা কিছু আলোচনা শুনলাম বললাম এখানে, গাদ্দাফির শাসন খুবই ভালো ছিল, খারাপ ছিল না। যেটা লিবিয়ার অনেক উন্নয়ন হয়েছে, তেলের সাম্রাজ্য দিক দিয়ে অনেক এগিয়েছিলেন লিবিয়া, কিন্তু ওনার লং টাইম ক্ষমতা থাকার জন্য কিছু লোক অতিষ্ঠ হয়ে যায় এবং কি তারা বিরোধিতা শুরু করে, এভাবেই গাদ্দাফির পতন হয়ে যায়। আসলেই মূল বিষয় হলো গাদ্দাফির শাসনামল অবশ্যই ভালো ছিল, খারাপ ছিল না। সব কিছু ভালো কিছু করলেও তার বিপরীত কিছু লোক থাকে মন্দের জন্য। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটা নিজেকে মেনে নিতে হবে এবং সবাইকে। ভালো থাকবে।